প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। আজকের আয়োজন মিলেনিয়াম টেলিভিশন বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা অনুষঙ্গের বিশ্লেষণমূলক নানা মাত্রিক আলোচনা শুনি। আজকের বিষয়ে নির্ধারিত বিষয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে তিনজন অতিথি উপস্থিত থাকছেন, সংযুক্ত থাকছেন আমাদের সাথে। আলোচনার শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে রয়েছেন অধ্যাপক ডক্টর এম মনসুর আহমেদ, চেয়ারম্যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরো রয়েছেন জনাব মহিউদ্দিন খান মোহন, সিনিয়র সাংবাদিক ও সাবেক সহকারী প্রেস সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। রয়েছেন জনাব অ্যাডভোকেট নুরুল আজহার, উপদেষ্টা, চেয়ারম্যান জাতীয় পার্টি ও সভাপতি কর আইনজীবী সমিতি। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে আপনারা আমাদের সাথে আলোচনায় সংযুক্ত থাকবেন আপনাদের মতামত জানিয়ে মন্তব্য ঘরে, এবং এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ তৈরি করবার প্রয়োজনে আপনারা শেয়ার করুন, আমাদের আলোচনাকে লাইক করুন। আমরা শুরু করছি মিলেনিয়াম টেলিভিশন বলার কথা বলবো অনুষ্ঠান। প্রথমে আসতে চাই জনাব মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। যে ঈদের দীর্ঘ ছুটিতে আমরা ছিলাম এবং একভাবে রাজনীতিও ছুটিতে ছিল, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আমাদের যে দলীয় রাজনীতি, কিন্তু রাজনীতি নিয়ে নানা রকম আলাপ আলোচনা, কথা প্রবাহ আমাদের জনগণের মাঝে রয়েছে। আমরা দেখলাম যে ঈদের পরবর্তী সময়ে যখন খুললো, সবকিছু স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছে, তখন রাজনীতি আস্তে আস্তে বেশ এক ধরনের গরম হয়ে উঠছে। আমাদের আবহাওয়ার সাথেই রাজনীতির এক ধরনের অন্তপক্ষে কথা মালায় আমরা দেখছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ নানা রকম কথা বলছেন। এর প্রধান কতগুলো বিষয়, যে সামনের উপজেলা নির্বাচন কয়েক ধাপে হবে, তার প্রথম ধাপটি হবে সামনের মাসে। এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী এবং এমপিদের আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, তাদের ছেলে মেয়ে যেন এই নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তাদের কোনো আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বিষয়টা খুব অভিনব, কারণ এটি নিয়েও আলোচনা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করার তো একটি মৌলিক অধিকার, কিন্তু সেই অধিকারকে কোনো রাজনৈতিক দল অধিকার থেকে কোনো নেতাকর্মীকে বঞ্চিত রাখতে পারে কিনা, বা সেটি কেনই বা আওয়ামী লীগের প্রয়োজন হচ্ছে। আমরা দেখছি যে বিএনপি দাবি করছে যে তাদের নেতাকর্মীদের জেলে পুরানো হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, নানা রকম নির্যাতনের মুখোমুখি হচ্ছে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপির যে নেতাকর্মীরা যারা জেলে আছে বলে দাবি করছেন, তার কোনো একটিও রাজনৈতিক মামলা নয়, সেটি হচ্ছে অগ্নিসংযোগ, নানা রকম ফৌজদারি অপরাধের মামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গ্রেনেড হামলা, নানা রকম অপরাধের মামলা। সবকিছু নিয়ে কথা বলতে চাই। জনাব মহিউদ্দিন খান মোহন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? একটু বলে রাখি যে বাংলাদেশের যে বিমানবন্দরে ইসরায়েলের একটি কার্গো বিমানকে কেন্দ্র করে আবার রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে বলছেন যে যখন ফিলিস্তিনি এবং ইরানের মধ্যে সংকট চলছে, গাজায় হামলা চলছে ইসরায়েলের, তখন ইসরায়েলি বিমান কেন বাংলাদেশে, এবং এটি অনেকে তীর্যকভাবে মন্তব্য করছেন। আপনি কিভাবে দেখছেন পরিস্থিতিগুলোকে? ধন্যবাদ। আপনার শেষের প্রসঙ্গে একটু পরে আসি। রাজনৈতিক মামলা প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু সামনে এসে কথা বলুন, আমরা শব্দ শুনতে পাচ্ছি না। মন ভাই, এখন একটু আপনি ডিভাইসের কাছাকাছি এসে কথা বলুন, আচ্ছা, তাহলে তো ইমপ্রুভ হবে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের নামে যেসব মামলা হয়েছে সেগুলো রাজনৈতিক মামলা নয়। অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা সৃষ্টি, সন্ত্রাস, এই ধরনের ব্যাপার স্যাপার। দেখুন, একটি সরকার যখন একটি বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে, সেখানে কিন্তু ওই মামলাগুলোকে সন্ত্রাসের মামলাই হিসেবে দায়ের করা হয়, অথবা দুর্নীতির মামলা। আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছিল, সেটাও কোনো রাজনৈতিক মামলা বলে তারা স্বীকার করে নাই, রাষ্ট্রদ্রোহ মামলা বলেছিল। এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছিল পাকিস্তান সরকার। সুতরাং একটি সরকার যখন বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে, সেই মামলাকে তারা অবশ্যই রাজনৈতিক মামলা বলে স্বীকার করবে না, কারণ রাজনৈতিক মামলা বলে যদি স্বীকার করে তাহলে ওই নেতাকর্মীদের, মানে বিরোধী দলীয় নেতাকর্মীদের যে আপনার মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার খর্বের যে অভিযোগটা সে সরকারের উপর গিয়ে পড়বে। সুতরাং এটা তারা বলতে পারে। এখন কথা হলো, আপনি একটা কথা হলো, রাজনীতিতে ঈদের ছুটি ছিল, রাজনীতি
এটা তো ছুটি হয় না, রাজনীতি সবসময় থাকে। রমজানেও রাজনীতি ছিল, ইফতারের রাজনীতি, ঈদের সময়ও ঈদের রাজনীতি দেখলাম, এমনকি পহেলা বৈশাখেও আমরা রাজনীতি দেখলাম। পহেলা বৈশাখেও দেখলাম এক দল আরেক দলের বিরুদ্ধে থুতু নিক্ষেপ করছে বলা যায়, সমালোচনার থুতু, সমালোচনার থুতু। কেউ বলছে এরা পাকিস্তানের প্রেতাত্মা, আরেক দল বলছে এরা ভারতীয় সংস্কৃতি আমদানি করেছে দেশে, এরা বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। তো এই যে যাত্রা মানে পালাগান ছিল না, পালাগানের মতো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, এটা থেকে আমাদের মুক্তি নেই। সুতরাং রাজনীতির কোনো ছুটি নেই, রাজনীতির ছুটি হবে না। বিশেষ করে রাজনৈতিক নেতাদের মুখের কোনো ছুটি নেই, তারা বলবেন, বলতেই থাকবেন এবং আমাদের কান ঝালাপালা হতেই থাকবে। আমরা সেটা যতটুকু আমলে নেই বা না নেই। আরেক যেটা হলো, এখন যে রাজনৈতিক প্রসঙ্গটা আপনি বলেছেন উপজেলা নির্বাচন, এবং সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের মানে নেতাদের, এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনকে নির্বাচনে অংশগ্রহণে নিষেধ করা হয়েছে, তাদের না করে। এটা কিন্তু আপনি যে কথাটা বলছেন, এটা একজন মানুষের নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ সরকারের বলা যায়। সরকার তো না, দলের, আওয়ামী লীগের। সরকারিভাবে কোনো প্রেস নোট বা কোনো ইয়া করা ঘোষণা দেওয়া হয়নি যে তারা পারবে না, কারণ তারা পারবে নির্বাচন করতে, অবশ্যই পারবে। যেহেতু বাংলাদেশের নাগরিক, যারা ভোটার যদি হন সংশ্লিষ্ট এলাকার, তাহলে তারা নির্বাচন করতে পারবেন, এখানে বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ঠিক করার জন্য, তাদের ঠিক রাখার জন্য, দলীয় স্বার্থ সংরক্ষণের জন্য তারা ওই এমপি মন্ত্রীদের স্বজন, স্ত্রী, পুত্র স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধ করেছে। এর একটা কারণ আছে, আপনি খেয়াল করে দেখবেন। আপনি জান আমার ঢাকার পাশেই, একেবারে পাশে, রূপগঞ্জ উপজেলায়, রূপগঞ্জের এমপি একজন সাবেক মন্ত্রী, তার ওয়াইফ রূপগঞ্জ পৌরসভার মেয়র। এবার নাকি তার ছেলেও সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, চেয়ারম্যান পদে। তো সুতরাং আমার ধারণা সরকারের যারা শীর্ষ মহল, তারা হয়তো খেয়াল করেছেন এই জিনিসটা, যে সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় এই ক্ষমতাসীন দলের নেতাদের একটি ডাইনেস্টি গড়ে ওঠার অশুভ প্রবণতা শুরু হয়েছে। সেখানে একজন যদি এমপি হন, আপনি আসেন না আমাদের মুন্সিগঞ্জে আসেন, বাপ হলো জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সিগঞ্জের, ছেলে এবার এমপি হয়েছে এবং ছেলের বউকে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র বানিয়ে আনা হয়েছে। যান কুমিল্লায়, এমপি বাহাউদ্দিন সাহেবের মেয়েকে পৌরসভার মানে সিটি কর্পোরেশনের মেয়র তৈরি করা হয়েছে, বানিয়ে আনা হয়েছে। এই যে পরিবারতন্ত্র প্রতিটি জেলা উপজেলায়, এই যে আজকে এটা কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটাকে আমাদের নষ্ট করে দিচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকেও খর্ব করছে, আমার রাজনৈতিক অধিকারের মধ্যে হস্তক্ষেপ করছে। আমি সারা জীবন রাজনীতি করব, আর আমার পৌরসভার মেয়র বা উপজেলার চেয়ারম্যান হবে আমার এমপির ছেলে, মন্ত্রীর ছেলে। এটা হোয়াট টাইপ অফ ফাইজলামি এটা? আর কোনো মানুষ কি নাই প্রতিদ্বন্দ্বিতা করার? কেন করতে পারবে না তারা? ধন্যবাদ মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে আবারও আসবো। আপনাকে প্রাথমিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রারম্ভিক আলোচনার জন্য। আসবো আজম ভাই, এক মিনিট। এই প্রবণতা, এই যে পরিবারতন্ত্র তৈরি করার, লোকাল মানে গ্রাসরুটে পরিবারতন্ত্র তৈরি করার যে প্রবণতা শুরু হয়েছে, মোহন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার কাছে আসবো। আপনি ফ্রেমটা একটু ফিক্স করুন, আপনি আপনার ফ্রেমটাকে একটু ফিক্স করুন, আসবো আপনার কাছে, আবার শুনবো আমরা। ঠিক আপনার শব্দটা খুব ভালো, আমি শুনতে পাচ্ছি না অন্তপক্ষে, আমরা জানি না দর্শকরা শুনতে পাচ্ছেন কিনা। আবার আপনার কাছে আসবো। আসতে চাই জনাব ডক্টর আবুল মনসুর আহমেদ আপনার কাছে, যে বাংলাদেশের স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আমরা এখন একটি গণতান্ত্রিক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে চাই, যে কারণে আমরা 90-এর পরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে সামরিক স্বৈরাচারকে বিদায় জানিয়েছি। আমরা সংসদীয় গণতন্ত্রের পত্তন করেছিলাম, সেই সময় শিশু গণতন্ত্র এক সময় খুবই মজবুত হবে, শক্তিশালী হবে, এই গণতন্ত্রের সুফল আমরা পাবো, এমনই ধারণা ছিল। কিন্তু এই 53 বছরের মাথায় এসে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা বিতর্ক চলছে, সেই বিতর্কের কোনো শেষ হচ্ছে না। আমরা যে জাতীয় সংসদ নির্বাচন দেখছি, সেখানে সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে
হচ্ছে না। প্রধান দল বিএনপি নির্বাচনের বাইরে থাকলো, সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো অতীতে হয়েছে বা সামনে হচ্ছে সেগুলো তো অংশগ্রহণমূলক হচ্ছে না, এবং যে কারণে এই নির্বাচন সংক্রান্ত নানা রকম জটিলতার সংকট আমরা দেখতে পাচ্ছি। যে আজকে আওয়ামী লীগ যে সংকটে পড়েছে, যে তাদের নিজস্ব লোকজনদেরই কিন্তু তারা এই নির্বাচন থেকে নিবৃত রাখার প্রয়াস করে। আবার প্রবলেম দেখা দিচ্ছে আশরাফ স্যার, টেকনিক্যাল প্রবলেম। ডিস্টার্ব। এরকম ডিস্টার্ব হলে কেমনে চলবে? স্মার্টের ডিজিটাল থেকে স্মার্টে গেল, মঞ্চ ভেঙে গেল। আমাদের তো ভাঙিয়ে গেছে, হ্যাঁ এই ডিজিটাল মঞ্চটা ভাঙিয়ে গেছে। এটা ডিজিটাল না, এটা স্মার্ট। আপনি এখন তো ডিজিটালে নাই, আরো এক ধাপ উঠে গেছে। স্মার্ট মানে স্মার্টের যে এই পরিণত, ডিজিটালের কি হবে? আপনি কোন জাতীয় পার্টি, কোনটা? আমি জাতীয় পার্টি কাদের লাঙ্গল। আপনার তো স্মার্টের সাথে আছেন। হ্যাঁ কাদের স্যারে? স্মার্টের সাথে আছেন আপনারা? না, স্মার্টের সাথে এখন এটা তো বড় আলাপ, এটা এখন এটাতে আলাপ করে লাভ নাই। স্মার্টে থাকলে তো আমরা তো চুপ করে বসে, আমরা তো আমাদের সমালোচনা করিয়ে যেতে, কিন্তু সমালোচনা কোনো কাজ হবে না। তাহলে স্মার্টের সাথে আছেন বলা যায়। আমরা সবাই আছি স্মার্টের সাথেই, কারণ কিছু বলার উপায় নাই। এইটাই আজম ভাইয়ের এই টক শো যদি 30 মিনিট জায়গা মেশিন ঠিক করতে, কিন্তু আজম ভাই তো দোষ চাপাই দিল আমার মোবাইলের উপরে। আসলে তো তার তত্ত্বই খারাপ। আপনার মোবাইল মনে স্মার্ট না, নিশ্চয়ই ডিজিটাল সিস্টেম, এই কারণে কথা শোনা যেতেছে। এখন শুনতেছেন তো নাকি? হ্যাঁ শুনতেছি, কিন্তু মাথা অধিক দেখা যাইতেছে। মাথা দিয়ে করবেন কি আপনি? মাথা জাহান্নামে যাক। কথা শোনা গেলেই হয়। কথা শোনা যাইতেছে, ওই যে মাথা না দেখে, শুনেন, মাথা না দেখলে কেমনে চলবো ভাই? মাথার থেকে একটা গল্প বলি। বলেন এক বলেন। চোর এক বাড়িতে চুরি করতে গেছে শীত কাটিয়া। তো ধরা পড়ার পরে চোরের যে সঙ্গী সাথী ছিল, এরা করছে মাথাটা কেটে নিয়ে চলে গেছে, বডিটা পড়ে আছে। মানে বডি দেখে অনেকে চিন্তা করছে এই চোরটা আমাদের গ্রামের। তারপরে তো সবাই গেছে ওর বউর কাছে যে দেখাতো এই চোরা কি ওই চোরানি। তো বউর কাছে গেছে, বলে গেছে কল্লাকো রাইতে গেছে, কল্লার দিকে কে চাইছে রাইতে আইয়া গেছে, রাইতে ওর কল্লার দিকে আমি চাই নাই, আইসে গেছে কল্লার দিকে চাই লাভ নাই, আমরা যা আসছি এটাই বেশি।
এইটাই শুকর আলহামদুলিল্লাহ করে আল্লাহর কাছে। হ্যাঁ এখন আসি এটা তো পুরা কল্লা কেটে গেছে, শীত কেটে আমরা তো অর্ধেক দেখা যাইতেছে মাথা। সমস্যা নেই, আল্লাহ ভরসা। 16 মিনিট তো গেল। না এটা আজকে হইব না, এটা ক্যান্সেল। রোজা ছিলাম 6 রোজার। জামাত শিবিরের চক্রান্ত না তো আবার? জি ভাই, জামাত শিবিরের চক্রান্ত তো না? অবশ্যই কোনো কিছু হইলে তো বিরোধী দলের উপরে চাপাই দেয়, এটা তো আমাদের নীতি নৈতিকতা আদর্শ বহিঃপ্রকাশ। না হলে 53 বছরে আমরা কি পেলাম, কি দিলাম, কি নিলাম? আর 22 থেকে ছুটে 1,22,000 পরিবারের মধ্যে পড়ছে। আজম ভাই তবে ভাই হজম করতে পারবো না। আজম ভাই দুঃখ প্রকাশ করছে। তাহলে কি বন্ধ? তাই তো মনে হচ্ছে। আজকের জন্য না গেছে মেশিন হরু করে। আর আমার ঢাকা ইউনিভার্সিটি স্যার কিছু বলেন না শুনি স্যার, আর হাসলে হইব খালি। আমরাই করি, স্যারে তো ফুলনুকা মার্কা, আমি লাঙ্গল মার্কা, আপনি ধানের শীষ, তিনটাই মিলবো। লাইভে আছি এই জন্য আর চ্যাট করতে, চ্যাটিং এ যাচ্ছে না, এটা তো খরচ কম, ওইটা তো লেখতে হয়, ফিটিং ফিটিং করতে হয়, এটা মুখে খালি কইবেন আর কোনো সমস্যা কি? স্যার বলেন কিছু শুনি, নতুন কিছু গানা বাজনা দেন। 53 পরে 55 বছরে আইতাছে, কিছু পামু টামো আদিয়াটা দিয়া। হারাম শুয়োর তো খাইতে পারলাম না, নিজের নামে একটা ফ্ল্যাট বাড়ি করতে পারলাম না, 36 বছর ওকালতি করি, নিজের নামে একটা নাই। মিথ্যা কথা কই না, রোজা রইছি ভাই আজকে। আজকে আমার 3 নাম্বার রোজা। এই লোক কাহিনী, বুঝছেন ভাই? তবে একটা কথা মনে রাখবেন, যে যেমন করবো তেমন ফল কিন্তু ভোগ করতে হবে, এটার জন্য রেডি থাকেন। ঠিক বলেছেন। ওইটার থেকে কি রাজুকের সল্টু বাবুর 73টা ফ্ল্যাট, 54টা প্লট। সল্টু বাবু হইলো ওই যে চিঠিটি রিসিভ করা ডিসপাসে কাজ করে, পিয়নেরও এক ধাপ উপরে। মানে সল্টু বাবু হয়ে জন্মগ্রহণ করতে পারলো না, এগুলো আফসোস। সল্টু পিয়নের 18টা ফ্ল্যাট উত্তরাই আছে, রাজুকের পিয়ন। এরকম সব জায়গায় আছে। ওই যে মিঠু চক্রবর্তী আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমেরিকার সব টাকা সিজেছে, আইসি এখান থেকে যেটা জমা আছে এটা দুবাই নিয়ে যাইব। দুধ খুঁজা পায় না, এয়ারপোর্টে বলে বিশ্রায় পায় না, এয়ারপোর্ট দিয়ে ঢুকছে। এখন আপনার করাপশনটা ইট হ্যাজ বিন ইনস্টিটিউশনালাইজড হিয়ার। রাইট রাইট রাইট। এটা একটা শুনেন, এটা একটা সাবজেক্ট দেওয়া দরকার। ক্লাস 5 থেকে এই সাবজেক্টটা কিভাবে দুর্নীতি করা যায়, কোথায় নিয়ে টাকা রাখলে কোথায় গিয়ে পাসপোর্ট পাওয়া যাবে, তোমরা সুরিনামে চলে যাবে। ওই যে নর্থ আমেরিকার সুরিনামে একটা ছোট্ট দেশ আছে। দুর্নীতি সারা দুনিয়াতে আছে, সারা দুনিয়া এরকম নাই। আমাদের সাথে আমাদের এখানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে, অন্যান্য জায়গায় এই ধরনের ইনস্টিটিউশনালাইজ না। কিন্তু আমরা যে রক্তের বিনিময়ে স্বাধীনতা পাইলাম, এই লেগেই আমরা পাইছি প্রাতিষ্ঠানিক রূপ। রক্তের বিনিময় না পাইলে কিন্তু জ্বলতো না, বুঝছেন না, শরীর জ্বলা পড়া করতো না। এখন এই তো মূল্যায়ন দেশ। এখন আশরাফ ভাই যদি আমাদের, আজম ভাই যদি আমাদের বসায় মেশিন যদি দোলাই ঘাল থেকে না সারাই আনতে হয়, তাইলে তো ভাই আজকে 12টাই বাজবো। দোলাই খাল জানেন তো, জাপান টোকিও টিভিতে দেখাইছে, এনএসকে তে দেখাইছে। দোলাই খালে আপনার জিপের ইঞ্জিন দিয়া 3 টন ট্রাক চলে। আমরা কি ইঞ্জিনিয়ার, কি আবিষ্কার হলাম, কিছুই তো পারলাম না। আর আফসোস করে আমাদের বাসের হাক্কা দেখে আফসোস করে জার্মানিরা। আমরা মাইলের পর মাইল আপনার ফ্লাইওভার করছি,
তারপরে ক্যানেল করছি, ইয়ে করছি, কিন্তু এরকম বাসার হাক্কা তো কোথাও দেখি নাই। এই টেকনোলজি আমাদের কত কত পুরাতন। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে প্রত্যেকটা তো লেভেলে। প্রতিষ্ঠান সুশাসন নাই, তো সুশাসন আছে, আমরা যে তাদের রাজত্ব খুলে বুঝছে না, প্রতিষ্ঠানে তো কোনো জীবন নাই, প্রতিষ্ঠান তো নিজে কিছু করতে পারে না, মানুষ প্রতিষ্ঠানকে শক্তিশালী করে। প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে তো মানুষ দিয়া, প্রতিষ্ঠানে তো জীবন নাই, সে তো ভাত খায় না। ওই মানুষগুলি তো করাপ্টেড ভাই, তাকে ওই মানুষগুলি তো করাপ্টেড, সে মানুষগুলি তো করাপ্ট। সুতরাং প্রতিষ্ঠান এখন কম্পিটিশন, কে কারে টাকা দিয়া কত টাকা চুরি চামারি করতে, কে সৎভাবে উঠতে পারবে এইটা না। পরিবর্তন তো করবেন, উপজেলা পর্যায়ে তো হবেই। এখন বাংলাদেশের একটা বাজার কমিটি, ছোট একটা গ্রামের বাজার কমিটি আর ভোটের প্রয়োজন হয় না, জোর যার মূল্য তার। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে যান্ত্রিক একটি বড় গোলযোগের কারণে আমাদের স্টুডিওর সাথে অতিথিদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমরা আবারও সংযোগটা পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। দর্শক, আপনারা এই আমাদের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই ত্রুটিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আলোচনা করছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমরা প্রাথমিক আলোচনায় শুনেছি মহিউদ্দিন খান মোহন, তিনি বক্তব্য রেখেছেন। আমরা এ পর্যায়ে আসতে চাই ডক্টর মনসুর আহমেদ আপনার কাছে, যেটি আলোচনার আগে আমাদের এই ত্রুটি হওয়ার আগে বলেছিলাম যে বাংলাদেশের 90-এর গণতান্ত্রিক 90-এর পরে আমাদের সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রা আমাদের শুরু হয়। তো সেই সংসদের অভিযাত্রার পথে আমাদের 53 বছর আমরা অতিক্রান্ত হয়ে গেছি, কয়েক দশক কেটে গেছে, কিন্তু গণতন্ত্র এখনো কেন আমাদের মজবুত হচ্ছে না? অন্তত নির্বাচনী ব্যবস্থা নিয়ে সবার গ্রহণযোগ্য একটি নির্বাচনী ব্যবস্থার মধ্যে আমরা যেতে পারিনি। তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি ব্যবস্থা হিসেবে আমরা নিয়েছিলাম, কিন্তু সেটিও নানাভাবে বিতর্কিত হয়েছে। এখন যে জাতীয় সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বড় প্রধান দলগুলো থাকছে না, ফলে নির্বাচনটা খুব বেশি অর্থবহ হচ্ছে না বলে অনেকে মনে করছেন। কিন্তু নির্বাচন তো চালিয়ে নিতে হচ্ছে, আমাদের প্রথা পদ্ধতিগুলো চালিয়ে নিতে হচ্ছে, কিন্তু গণতন্ত্র খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না। ডক্টর মনসুর আহমেদ। জি, আমাদের দেশ স্বাধীন হয়েছে 53 বছর। জি, একটু বলুন। এই দীর্ঘ আপনি আপনার আনমিউট করেন, আপনার হয়তো সাউন্ডটি মিউট করা আছে। এখন বন্ধ হয়ে গেছে, আগেরটাই ঠিক ছিল। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, বলেন। জি, আচ্ছা, ডক্টর মনসুর আহমেদ, আপনার সাউন্ডটি হয়তো মিউট করা আছে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে প্রযুক্তিগত ভাবে যিনি সহায়তা করছেন মাউন ভাই, আমি শুনতে পাচ্ছি না, এখানে একটু ব্যবস্থা নিন। অন্যরা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। মামুন ভাই বলেন, আপনি বলেন। হ্যাঁ বলেন। আজম সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? আমরা পাচ্ছি। হ্যাঁ, বলেন, আপনি বলে যান। এরকম হইলে তো মনসুর ভাই বলেন। জি, না, আজম সাহেব শুনতে না পেলে তো আমার, আপনি বলা শুরু করেন না, তাহলে তো শুনবো। আজম সাহেব আপনি জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, জি, যে উপজেলা নির্বাচনের কথা বলছিলেন, এবং সার্বিকভাবে আমাদের নির্বাচন ব্যবস্থা, একটা গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলাম না, এবং আমাদের যে গত যে সংসদ নির্বাচন হলো, আপনি দেখেন আমাদের বিএনপি একটা বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। এখন সাংবিধানিক অনেক বাধ্যবাধকতা থাকে, যার ফলে এই নির্বাচন কিন্তু
আপনার কোনোভাবে স্টপ করার কোনো সুযোগ ছিল না। এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও দায়িত্ব ছিল, জনগণের কাছে তার কিছু দায়বদ্ধতা ছিল, এবং বিএনপিও সেই দায়বদ্ধতা থেকে তাদের যে দায়িত্ব সেটা কি বিএনপি পালন করেছে? এবং কোনো কারণে এই জাতীয় নির্বাচনটা না হলে কি দাঁড়াতো? সাংবিধানিক একটি সংকটে পড়তো। তাহলে এখানে একটা জিনিস দেখতে হবে যে আমাদের যে রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, রাজনৈতিক যে দলগুলো আছে, তাদের নিজেদের যে দায় দায়িত্ব এবং জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটা তারা উপলব্ধি করেন কিনা। এবং নির্বাচন কিন্তু সাংবিধানিক বাধ্যকতা এগুলো বজায় রাখার জন্যই কিন্তু নির্বাচন হয়েছে। কিন্তু আমাদের একটা জায়গায় দেখতে হবে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ এত ঘাটতি কেন? কেন আমরা একটা কার্যকর রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারিনি এত বছরও? সেই জায়গাটা চিন্তা করতে হবে। এবং রাজনৈতিক দলগুলো যদি তারা একটা শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারতেন, তাহলে আমরা দেখতাম যে এটার একটা ইম্প্যাক্ট থাকতো শক্তিশালী প্রতিষ্ঠান সৃষ্টি করার ক্ষেত্রে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে প্রতিষ্ঠান দুর্বল হয়ে যাচ্ছে, এবং প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন তারাও শক্তিশালী ভূমিকা রাখতে পারছেন না। তো এখানে আজকে দেখেন যে উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দিক থেকে একটা বিষয় আসছে, যেটা মোহন সাহেব বলছিলেন যে এই যে এক ধরনের ডাইনেস্টি সৃষ্টি হচ্ছিল, যে নেতার পরিবারের লোকজনই নমিনেশন পাচ্ছিল, এমপির পরিবারের লোকজনই নমিনেশন পাচ্ছিল। তো আমার কাছে যেটা মনে হয় এর ফলে যেটা হচ্ছিল, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছিল। এবং আওয়ামী লীগ যে এই পরিবর্তনের বিষয়টা চিন্তা করেছে, এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখতে চাই। এতে কি হবে, দলের যে ত্যাগী নেতা নেত্রী যারা আছে তারা এই প্রান্তিক পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে। আমরা এই ধরনের রাজনীতিতে এই ধরনের ফ্যামিলি এন্টারপ্রাইজ রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা রাজনীতিতে এক ধরনের ডাইনেস্টি সৃষ্টি হোক, সেটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে রাজনীতি চলমান থাকবে, এবং সেটি কাম্য। এবং আওয়ামী লীগ যে এত বছর পর এই যে উপজেলা নির্বাচনকে সামনে রেখে এই চিন্তাটা করেছে, এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখতে চাই। না, আপনি এই চিন্তা কেন করেছে সেটি হচ্ছে যে বিএনপি তো নির্বাচনে আসেনি, বলে নিজেদের মধ্যে নির্বাচন তারা করছে, আওয়ামী লীগ করছে। দলীয়ভাবে যদিও নির্বাচনে প্রভিশনটা ছিল, এবার সেটা হচ্ছে না, তারা আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচন অংশগ্রহণ করেনি। তো সে কারণেই তো করতে হচ্ছে নাকি? আপনি এইসব ক্ষেত্রে অনেক পলিটিক্যাল রেটরিক থাকবে। জাতীয় নির্বাচনে যখন স্বতন্ত্র প্রার্থী ছিল, সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে, এটার অন্য একটা ন্যারেটিভ ছিল। কিন্তু এখন উপজেলা নির্বাচনে আত্মীয় স্বজন যাতে নমিনেশন না পায় এবং ত্যাগী নেতা নেত্রীরা যাতে নমিনেশন পায়, তো সেটা তো রাজনীতিতে এই চিন্তা আসতেই পারে। জি, ধন্যবাদ। আপনার প্রাথমিক বক্তব্য আমরা শুনলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুনবো পরিবর্তনের চিন্তা। জি, আপনাকে শুনবো আবারও। নিশ্চয়ই আপনি বলবেন, অন্যান্য আলোচনার প্রসঙ্গগুলো আসবে। তার প্রেক্ষিতে জনাব নুরুল আজহার আপনার কাছে আসতে চাই। আসলে আমাদের অনুষ্ঠানে এক ধরনের ছন্দপতন ঘটেছে, এই জন্য আবারও আমাদের অতিথি যারা আছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জনাব নুরুল আজহার, যেটি হচ্ছে যে আপনিও একটা রাজনৈতিক দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে। আমরা দেখছি যে এই নির্বাচনে জাতীয় পার্টি শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছে নানা রকম নাটকীয়তার শেষে, এবং এই জাতীয় পার্টি অংশগ্রহণ করার মধ্য দিয়ে এক ধরনের জনপ্রিয় তা হারিয়েছে, অনেকে জনগণের মাঝ থেকে তাদের আস্থা উঠে গেছে জাতীয় পার্টির উপর, অনেকে এটা বলছেন। সামনে নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে,
সেটা আমরা জানি, কিন্তু এই নির্বাচনে বিএনপিকে আনা গেল না, সেটি আসলে সংকটটি কোথায় আপনি দেখছেন, যে সামগ্রিক রাজনীতির একটি সংকট কিনা আপনি কিভাবে এটা চিহ্নিত করবেন? ধন্যবাদ আপনাকে, এবং আজকের এই চ্যানেলে যারা দেখতেছেন সকল কলাকুশল এবং দর্শকবৃন্দ এবং আমার সাথে দ্বিতীয় বিশিষ্ট বক্তা আছে, সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। শুনেন, আপনি যে কথা বললেন যে বহু নাটকীয়তার পরে আজকে জাতীয় পার্টির কারণে কিন্তু সরকার টিকে গেছে বর্তমানে 2024 সালে। আজকে যদি জাতীয় পার্টি না আসতো, একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতো। সেই শূন্যতা আপনার পূরণ করতে হলে অন্যদিকে মনোনীত রাষ্ট্র আজকে কিন্তু এই গণতান্ত্রিক যে পরিবেশ যতটুকু আছে সেটাও কিন্তু থাকতো না। এগুলি কিন্তু আমাদের মাথায় রেখে চিন্তা ভাবনা করতে হবে, বলতে হবে। বলার কথা বলবো, যেমন আপনার প্রোগ্রামটা হলেও কথা বলবো, বলার কথা বলবো, কিন্তু এখন আমাদের দেশে হয়ে গেছে যখন তো যা ইচ্ছা তাই খুশি তাই বলি। তো যাই হোক, আমার কথা হলো যে আমরা এই যে 53 বছরের মধ্যে আপনি দেশ স্বাধীনতার পরে আজকে যে উপজেলা যে নির্বাচন হইতেছে, এটার অবদান কার? হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের সফল রাষ্ট্রনায়ক এবং আমাদের সফল আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের অবদান, উনার মাধ্যমে এই উপজেলা সৃষ্টি হয়েছিল। এবং উনি এই উপজেলা সৃষ্টি করেছিলেন এই কারণে যে মানুষের সেবা, জনগণের সেবা দরগড়ে পৌঁছে দেওয়া এবং বিশেষ করে আপনার ক্ষমতা বিকেন্দ্রীকরণের যে চিন্তাধারা সেটা। কিন্তু দেখা গেল কি 91 সালে যে সরকার পরিবর্তন আসলো, বিএনপি এসে কিন্তু উপজেলা বইলা এটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেটা কিন্তু ভালো ফল বয়ে আনে। এই যে আমরা পরশিকাতরতা এবং হিংসাপরের রাজনীতি যারা আমরা যুগের পর যুগ করে আসছি, আজকে যদি আপনি ধরেন তাহলে 4.5 যুগ কিন্তু আমাদের দেশের বয়সসীমা হয়েছে যদি 53 ধরেন, সেই হিসাবে 4.5 যুগ কিন্তু আমাদের মন মানসিকতা বিন্দু মাত্র পরিবর্তন হয় না। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাদের প্রিয় নেতা, উনি যদি আর কয়েকটা দিন থাকতেন, উনি প্রাদেশিক সরকারও তৈরি করার জন্য চেষ্টা করছিলেন। তবে একটা চালু করেছিলেন এই উপজেলার, এটা একটু বলি, উপজেলা যেদিন এটা উনি ঘোষণা করেছিলেন সেদিন কিন্তু 2 দলই 8 দল এবং 7 দল বিএনপি আমি 2 দলে কিন্তু হরতাল দিয়েছিলেন আপনার 48 ঘন্টা। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনগুলি বলা হয়েছিল যে 4টা বিভাগে এটা স্থানান্তর করা হবে, মানুষের যাতে সুফল পায়। আমরা যদি বলি যে রাষ্ট্র চলে জনগণের করে টাকা এবং রাষ্ট্রের উৎস হলো জনগণ, সেই হিসাবে আমরা জনগণের চিন্তাই তো আমাদের মাথায় রাখতে হবে। আজকে দেখেন সেইটাও কিন্তু বিভিন্ন ভাবে বাতিল করা হয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সুফল পায় না। এখন হাইকোর্টে এসে বসতে মাসের পর মাস যেসব মামলা চলে, যুগের পর যুগ ধরে 50 বছর 100 বছর মামলা আছে, এখনো চলতেছে জমি জমা সংক্রান্ত আইসা হাইকোর্টের দুয়ারে। এখন আপনি যেটা বললেন যে পরবর্তীতে যেটা এইবার যে নির্বাচন হইতেছে আপনি উপজেলা নির্বাচন, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছিলেন যে মন্ত্রী এমপি এবং তাদের আত্মীয় স্বজনরা যেন এটা পার্টিসিপেট না করে। তার ধারে কাছে উনারা নাই, কিন্তু উনারা অলরেডি নমিনেশন সাবমিট করেছেন। এবং মোহন ভাই যে আগে কয়েকটা ব্যাখ্যা দিলেন, একজন মন্ত্রী, একজন কুমিল্লার একজন সংসদ সদস্য, যেগুলি এগুলি অহরহ আছে, বুঝছেন, যে যা ক্ষমতা বলে সেটা। আপনি আমরা সবসময় বলি যে পারিবারিক পরিবারতন্ত্র শুধু এখন যে রাষ্ট্রপ্রধান তারে আপনি মিন করলে তো হবে না। আপনি এমপি, আপনার ছেলের আপনি এমপি বানাইতে চান, আপনার মেয়ের উপজেলা চেয়ারম্যান বানাইতে চান, ওয়াইফে আপনি আপনার মেয়র বানাইতে চান, তারপরে শেষ পর্যন্ত যদি আপনার ছোট ছেলের বাজানরে বানাই দেন আপনার জেলা পরিষদের চেয়ারম্যান, তা আমরাই তো সবকিছু চেয়ারম্যান পারাবেন, এই অবস্থায় তো আমরা চলে গেলাম। জি জি, ধন্যবাদ। আমাদের নুরুল আজিহার তিনি কথা বলছিলেন, হয়তো সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা ওনার কিছু কথা শুনেছি। জনাব মোহন, আপনার কাছে আসতে চাই যে আসলে সংকটটি কোথায়। মোহন ভাই, যে আসলে আমরা তো একজন আরেকজনকে, একদল আরেক দলকে আমরা দায়ী করছি আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে, বিষয় নিয়েগুলো নিয়ে, কিন্তু এটাও তো ঠিক যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি আসবে না, বা তারা আসেনি নানা সময়ে, কিন্তু বিএনপির সময়ই তো এই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করা হয়েছিল। আপনি যেটা বলেছিলেন যে বিএনপি, আওয়ামী লীগ হয়তো, আমার মনে আছে কোন একটা আলোচনায়, যে তত্ত্বাবধায়ক সরকারকে শুয়ে দিয়েছিল আর বিএনপি তার উপরে গলায় ছুরি চালিয়ে দিয়েছে। তো এই যদি অবস্থা হয়, সেই তত্ত্বাবধায়ক সরকারকে আবার ফিরে আসবে, ভাই নেটের সমস্যা, তারপর আমরা নির্বাচনকে অনেক সুষ্ঠু করব, অবাধ করব, সেটি সম্ভব কিনা? আর সেটি যদি সম্ভব না হয়, তাহলে আমাদের অন্যান্য দেশগুলো যে প্রাতিষ্ঠানিকতাগুলো গড়ে ওঠে, বিধিবিধানের গুলো তৈরি করে এবং তার আলোকে একটা নির্বাচনী পরিবেশ, নির্বাচনী সিস্টেম দাঁড় করায়, তো নাকি সেদিকে আমাদের যেতে হবে? যারা মোহন ভাই,
আজম ভাই, ওই আসলে আমি কথাটা বলেছিলাম যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার একটু সামনে এসে বলুন, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে শুইয়ে দিয়েছিল, আওয়ামী লীগ জবাই করে দিয়েছে। আওয়ামী লীগ জবাই করে দিয়েছে। এখন কথা হলো, আপনি যেটা বলছেন সেটা তো আছেই, বিরাট একটা আলোচনার ব্যাপার। দুঃখিত, আমি উল্টো বলেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, পরিবারতন্ত্র নিয়ে কথাটা আমি শুরু করেছিলাম ওই পর্বে, শেষ করতে পারিনি। দেখেন, পরিবারতন্ত্র কিন্তু সর্বত্র, কাদের পৃষ্ঠপোষকতায়? চীনা প্রবাদটির কথা আপনাকে মনে রাখতে হবে সব সময়। চীনা প্রবাদে আছে যে মাছের পচন শুরু হয় মাথা থেকে। আর আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবারতন্ত্র সাম্প্রতিককালে একেবারে মানে কালো ব্যাধির মতো, মানে বা ক্যান্সারের মতো জেঁকে ধরেছে সর্বত্র, এইটা কিন্তু শুরু হয়েছে উপরে থেকে। দ্বিধা না রেখেই বলছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কতজন আত্মীয় স্বজন, মন্ত্রী এবং বড় শীর্ষস্থানে আছে আপনি হিসাব করে দেখতে পারবেন। এবং আমি যে সরকারের সময় প্রধানমন্ত্রী এপিএস ছিলাম, সেই সরকারের আমলেও মাননীয় প্রধানমন্ত্রীর অনেক নিকটাত্মীয় বড় বড় পদে ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। অথচ সেই সব জায়গায় যোগ্য নেতা কিন্তু ছিলেন দলের। এবং এখনো আওয়ামী লীগের বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে সমস্ত পদে, পৌর কর্পোরেশনের মেয়র হিসেবে, মানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর যে সমস্ত আত্মীয় স্বজন আছেন, তাদের চাইতে যোগ্য লোক কিন্তু আওয়ামী লীগের মধ্যে আছে, কিন্তু তারা সেখানে যেতে পারেননি। সুতরাং আপনি আচরি ধর্ম পরকে শিখাও। যদি আপনাকে গ্রাসরুট পর্যন্ত এই পরিবারতন্ত্রকে নস্যাৎ করতে হয়, মানে নিয়ন্ত্রণ করতে হয়, নস্যাৎ বা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আপনাকে প্রথম স্টেপ নিতে হবে আপনার ঘর থেকে। আপনার ঘর থেকে প্রথম এই প্র্যাকটিস শুরু করতে হবে যে না, আমি সরকারের শীর্ষে আছি, আমার কোন স্বজনকে আমি কোন গুরুত্বপূর্ণ পদে বসাবো না। তাহলে আপনি এই ডেমোক্রেসিকে অর্থবহ করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি বলেন, তাহলে যদি একটা কনভেনশন হয়, ওই উপজেলা লেভেলের একজন কর্মী যদি আপনাকে প্রশ্ন করে, মাননীয় নেতা আপনি আমাকে বলছেন কিন্তু আপনার ঘরের ভিতরেই তো পরিবারতন্ত্র আছে, আপনি কি জবাব দেবেন? কোনো জবাব দিতে পারবেন না। সুতরাং আজকে আওয়ামী লীগের ওই উপজেলা পর্যায়ে যে পরিবারতন্ত্র শুরু হয়েছে, আমার বিএনপি সময়ও ছিল, এবং বিএনপিতে এখনো পরিবারতন্ত্র আছে দলীয় সাংগঠনিক ব্যাপারে। এই পরিবারতন্ত্রকে যদি আপনাকে, মোহন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে জনাব মনসুর আহমেদ, যে আসলে আমাদের, আপনি নিজে বলেছেন যে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা দরকার, আমাদের নিয়ম কানুনগুলোকে সংগঠিত করা দরকার, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না, স্বাধীনভাবে তাদের ক্ষমতা এক্সারসাইজ করতে পারে না বলেই কিন্তু এই বিতর্কগুলো আছে যে ইসিকে, আমাদের আইন আছে কিন্তু সেভাবে শক্তিশালী ইসিকে আমরা দেখি না, বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো একই অবস্থা। ফলে আপনি যদি এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী তখনই হবে যদি একটি রাজনৈতিক আমাদের অঙ্গীকার থাকে, রাজনৈতিক যদি একটা দৃষ্টিভঙ্গি থাকে। তো আমাদের রাজনীতিতে আমাদের সরকারগুলো বা বিরোধী দল যারা আছেন তারা কি এই প্রতিষ্ঠানগুলোকে আদৌ শক্তিশালী করতে চান কিনা? যেমন আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে কিন্তু প্রতিষ্ঠানকে শক্তিশালীর কথা বলা আছে। তো নির্বাচন কমিশন বা দুর্নীতি দমন কমিশন বা মানবাধিকার কমিশন, এগুলোকে শক্তিশালী করার সুযোগ রয়েছে। এবং আমার বিশ্বাস যে আওয়ামী লীগের যে পলিটিক্যাল কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট যদি তারা বাস্তবায়ন করেন, আমার বিশ্বাস যে এই প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে শক্তিশালী হবে। আমরা দেখতে পাই যে দুর্নীতি দমন কমিশন যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারছে না। মানবাধিকার কমিশন ন্যায় অন্যায় প্রশ্নে যেভাবে হুঙ্কার দেওয়ার কথা সেভাবে হুঙ্কার দিতে পারছে না। তো আমার মনে হয় আওয়ামী লীগের আর সদিচ্ছার কোনো অভাব নেই। আমার যেটা মনে হয় যে, আমি একটু প্রশ্ন রাখতে, দুর্নীতি দমন কমিশন কেন পারছে না? বাধাটি কোথায়? মানে কেন তারা, আপনি মনে করছেন যে দুর্নীতি দমন কমিশন যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারছে না? দুর্নীতি রোধ করার ক্ষেত্রে তাদের তো আইনের কোনো ঘাটতি নাই। আচ্ছা, এখানে একটা জিনিস আপনার খেয়াল করতে হবে যে দুর্নীতি, করাপশন, ইট হ্যাজ বিন ইনস্টিটিউশনালাইজড ইন বাংলাদেশ। বাংলাদেশে এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। সারা দুনিয়াতেই করাপশন আছে। জাপানেও দেখবেন যে একজন মন্ত্রী করাপশনের জন্য পদত্যাগ করছে, কিন্তু জাপানে
এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আমাদের এখানে দুর্নীতিটা অনেকটা টেবিলের উপর দিয়েই আপনার লেনদেন হয়, টেবিলের নিচ দিয়ে না। তো ফলে এটা অনেকটা ওপেন সিক্রেট। তো এই দুর্নীতিকে আপনার রোধ করতে হবে, এবং দুর্নীতি আমার রাষ্ট্র কাঠামোর বিভিন্ন লেভেলে এটা আমরা বিস্তার দেখি, এবং এইগুলোকে যদি আমরা রোধ করতে পারি তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা কাজের স্বচ্ছতা দেখব, জবাবদিহিতা দেখব, এবং এর মাধ্যমে আমরা দেখবো ইনস্টিটিউশন শক্তিশালী হচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নুরুল আজহার ভাই, আপনার কাছে আসতে চাই যে সেই একই প্রশ্ন, যে রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই, সামনের দিনে রাজনীতির কোনো সুবাতাস আছে কিনা, আপনি কি মনে করেন সুবাতাস বইবে কিনা, মানে সামনের দিনে রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন লক্ষ্য করেন কিনা, নাকি আমাদের এই বিতর্ক নিয়েই চলতে হবে? আমি ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার এটা। আমি অত্যন্ত আশাবাদী, কারণ আমাদের পরবর্তী জেনারেশন আমরা কি দিয়ে যাব, তাদের কাছে কি বলে যাব, কি রেখে যাব, এটা অত্যন্ত পীড়াদায়ক যদি আমরা এই পর্যায়ে চলতে থাকি। আমি মনে করি যে পর্যায়ক্রমে মানুষ তো যে কোনো সময় চেঞ্জ হতে পারে, মন মানসিকতা হতে সবকিছু হতে আমরা চেঞ্জ হয়েছি এবং হওয়া উচিত আমি মনে করি। সেই হিসাবে আমি মনে করি সহনশীলতার মাধ্যমে আমরা পুনরায় রাজনীতিতে নিজেদের আত্মনিয়োগ করে কিভাবে সুন্দর সুষ্ঠু হয় নির্বাচনগুলি এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, মানুষ যেন ভোট দিতে পারে এবং সঠিকভাবে মানুষ কথা বলতে পারে, সেই জিনিসগুলি আমাদের উপরের লেভেল থেকে আসতে হবে। জিনিসগুলি এককভাবে কিন্তু আপনি একটা দলরে দায়ী করতে পারেন না, কিছু হলে আপনি একটা দলরেই সম্পূর্ণভাবে দায়ী করা হয়, এটা সঠিক না আমি মনে করি। তবে আমি মনে করি যে হ্যাঁ, আমাদের কোনো একটা পরিবর্তন হয়তো কোনো এক সময় আসবে, আমরা হয়তো নাও দেখতে পারি, কিন্তু আমি খুবই আশাবাদী যে পরিবর্তন হওয়া উচিত। এবং আমার এই যে মুসুর ভাই যে কথাটা বলছেন অত্যন্ত গুণ, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। আপনি বুঝেন সল্টু বাবু, আমি নাম ধরেই বলি, কিছু আসে যায় না আমার, সে একটা মাত্র করণিকের কাজ করে, তার ৭৩টা ফ্ল্যাট কিভাবে হয় ভাই? আমার নিজের একটা ফ্ল্যাট বাড়ি নাই, আমি ৩৩। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনার একেবারে শেষের দিকে, আর বেশি এগিয়ে নেওয়া যাচ্ছে না। উপস্থিত সম্মানিত দর্শক বৃন্দ, অতিথি বৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। কিন্তু যান্ত্রিক প্রযুক্তিগত ত্রুটির কারণে আসলে আমাদের ছন্দপতন হয়েছে, কিছু সময় অপচয় হয়েছে। সে কারণে যারা দর্শক ছিলেন, দেখেছেন, তাদের মধ্যে একটু বিরক্ত বোধ তৈরি হতে পারে, আমরা জন্য ক্ষমা প্রার্থনা করছি। আর ভবিষ্যতে আমরা আরো ভালো প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আসবো, অন্য বিষয় নিয়ে অন্য অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, মিলেনিয়াম টেলিভিশনের সাথে থাকুন, এবং বলা কথা বলবো অনুষ্ঠান আপনারা দেখুন, অনুষ্ঠানটা অন্যের সাথে শেয়ার করুন, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।